আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে একটার পর একটা তেলাসমাতি মানে অতি আশ্চর্য ঘটনা, সেরকম আশ্চর্য ঘটনা ঘটে চলছে। তেলাসমাতি শব্দটি আসলে সত্যিকার অর্থে যদি আপনি ব্যাখ্যা করতে যান, বহুবিধ এটার যাকে বলা হয় অর্থ রয়েছে, ব্যর্থবোধক অর্থ, ত্রিমাত্রিক অর্থ রয়েছে। সাধারণত আমরা যে গ্রাম বাংলায় বলি না যে তেলে বেগুনে জ্বলে ওঠা, বাগার দেওয়া, তো যখন তেলে বেগুনে জ্বলে ওঠে তখন অদ্ভুত একটা দৃশ্য তৈরি হয়। আপনি তেলের মধ্যে একটা ফুটন্ত তেলের মধ্যে বেগুন ছেড়ে দিলেন, তো দেখবেন যে সেই বেগুন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যাবে। তখন যে মানুষের মধ্যে একটা, যারা অভ্যস্ত নয় দৃশ্য দেখতে, তাদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়, তারা যেভাবে আশ্চর্য হয়। এবং এই ধরনের তেলে বেগুনে জ্বলে ওঠার মাধ্যমে যে সকল প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট তৈরি হয়, এটাকে আপনি তেলাসমাতির সাথে তুলনা করতে পারেন। আমাদের এই রাজনীতিতে এখন তেলাসমাতি চলছে, অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। যেখানে দেশের মানুষ ধরে নিয়েছে আওয়ামী লীগ রাজনীতিতে নেই, যেখানে ধরে নিয়েছে যে জনাব সজীব ওয়াজেদ জয় আমেরিকাতে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হবেন। এর কারণ হলো যে ডিপ স্টেট পলিসি, সেই ডিপ স্টেট পলিসির অধীন আওয়ামী লীগের পতন হয়েছে। আর জয়, পুতুল, তারপরে টিউলিপ সিদ্দিকী, এরা এই দেশ থেকে 16 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এবং এটা আবার ডক্টর এরা আবার এদের কথা হলো অদ্ভুত উপাধি আছে। পশ্চিমাদের টাকায় বাংলাদেশে অনেকগুলো এনজিও চলে, যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তারপরে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, এরকম মানে দেখবেন যারা কিছুদিন পর পরে নানা রকম গবেষণা করে এক একটা তথ্য হাজির করে, আজগুবি অদ্ভুত। আওয়ামী লীগের এরকম কয়েকজন লোক ছিলেন, যেমন আবুল বারাকাত। তো তিনি একবার সেই গবেষণা করে বের করলেন যে জামায়াত ইসলামীর যে অর্থনীতি, সেটার আর্থিক মূল্য 30,000 কোটি টাকা। এবং তার এই বক্তব্যের ফলে কি হলো, আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই 30,000 কোটি টাকা খোঁজার জন্য তছনছ শুরু করে দিল। 30,000 কোটি টাকা তো দূরের কথা, 300 কোটি টাকাও খুঁজে পাওয়া গেল না। কিন্তু বিনিময়ে জামাতের যে ছোট ছোট এন্টারপ্রাইজ ছিল, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, সবকিছু তছনছ করে দিল এই 30,000 কোটি টাকার খোঁজে। ইসলামী ব্যাংক এস আলমকে দ্বারা দখল করানো হলো, ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে শুরু করে ইবনে সিনা সবকিছু দখল করা হলো, কিন্তু 30,000 কোটি টাকা পাওয়া গেল না। এগুলো ফাজলাম রীতিমতো। এখন আবার এই যে দেবপ্রিয় ভট্টাচার্য, এই ভট্টাচার্যর সাথে বর্তমানে আবার এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক ভালো না, কিন্তু প্রথম দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক ভালো ছিল। তিনি একটা কমিশন করেছিলেন, যেটার প্রধান ছিল দেবপ্রিয় ভট্টাচার্য, এবং তিনি গবেষণা করে বললেন যে 16 লক্ষ কোটি টাকা বা এই পরিমাণ টাকা বিদেশ থেকে পাচার হয়েছে। ফাজলামের একটা সীমা আছে, মানে যেটা বলার মতো। তো এই 16 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, আর এই গবেষণা করতে দেবপ্রিয় ভট্টাচার্যের প্রতিষ্ঠানকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কত টাকা দিয়েছে, এটা এখন গবেষণা করে বের করতে হবে। তখন আপনি বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। তো এরা অদ্ভুত অদ্ভুত, এদের দেখলে মনে হয় দেশপ্রেমিক, দেখলে মনে হয় বিবেক আছে, বুদ্ধি আছে, আভিজাত্য আছে, কিন্তু এরা যে কি করে, মানে বিভিন্ন যে সকল মানে তারা যাদের পারপাস সার্ভ করতে যায় তাদের জন্য তারা সবকিছু করতে পারে। আর এরা নিজেদের জন্য অনেক উপাধি, যেমন আমি যদি বলি আমি গোলাম মাওলা রনি, পীরজাদা গোলাম মাওলা রনি, আমি মহারাজা গোলাম মাওলা রনি, আমি সম্রাট গোলাম মাওলা রনি, আপনার মেজাজটা কেমন হবে? মনে হবে না গালের ফুটা চর বসাই দিই? আমি মহারাজা গোলাম মাওলা রনি বলছি, আমি সম্রাট গোলাম মাওলা রনি বলছি, এরকম। তো এই যে বাংলাদেশের যে তথাকথিত এনজিও গুলো, তারা নিজেদেরকে বিশেষায়িত করার জন্য, যেমন বিদেশ থেকে একজনে ডিগ্রি নিয়ে আসছে, তাকে এখন স্যার ডাকতে হবে, স্যার অমুক। এর কারণ হলো তাকে উপাধি দিচ্ছে ব্রিটেনের কোনো একটা প্রতিষ্ঠান, এখন থেকে তাকে স্যার ডাকতে হবে। এনজিওর মালিক স্যার ফজল হাসান আবেদ, জাস্ট একটা উদাহরণ দিলাম, ব্র্যাকের মালিক, তাকে স্যার ডাকতে হবে। আর এই যে দেবপ্রিয় ভট্টাচার্য, এদের উপাধি হলো সিপিডি, মানে নিজের প্রতিষ্ঠান, সেই নিজের প্রতিষ্ঠানে তিনি আবার সম্মানিত ফেলো, তার উপাধি হলো সিপিডির
সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আচ্ছা বলুন তো, সম্মানটা দিল কে, তাকে সম্মানটা কে দিল? তো এরকম মানে তাদের সেই রিপোর্টের কারণে, সিপিডি সেই রিপোর্টের কারণে, যেখানে আওয়ামী লীগের জীবন নিয়ে টানাটানি, যেখানে টাকা যদি পাচার করা হয় 16 লক্ষ কোটি টাকা, এটা আমেরিকা খুঁজে বের করবে, জয়কে পিটমোড়া করে বাঁধবে। মানে সাধারণত আমেরিকাতে যখন অ্যারেস্ট আপনি দেখেন, কাউকে যখন ধরা হয় তাকে উবুর করে শোয়ানো হয়, হাত দুটোকে নিয়ে তারপরে হ্যান্ডকাপ পিছনে ফেলা হয়। তো অনেকের মানে মানে হাঁটু ঠিক সে গলার উপরে হাঁটুদের চাপ দেওয়া হয়। তো যেভাবে দেবপ্রিয় ভট্টাচার্যরা সেই বাংলাদেশ থেকে টাকা পাচারের কাহিনী বানিয়েছেন, রিপোর্ট তৈরি করেছেন, সেক্ষেত্রে আসলে জয়কে, সজীব ওয়াজেদ জয়কে আমেরিকার FBI, আমেরিকান পুলিশ বা তিনি যে শহরে থাকেন সেই শহরের মেয়র, তারা যারা আছেন, ইমিডিয়েটলি একদম রেড অ্যালার্ট জারি করে তাকে গ্রেপ্তার করবে এবং এখন তাকে ক্রস ফায়ারে দিয়ে ফেলবে বা তাকে মেরে ফেলবে। এরকম যখন অবস্থা, তখন যদি দেখা যায় যে দেবপ্রিয়, ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যান্য যারা লোকজন আছে, তাদেরকে যে সকল পত্রপত্রিকা এনি অ্যাঙ্গেল দিয়েও পোছে না, তারা সজীব ওয়াজেদ জয়ের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে তার একটা সাক্ষাৎকার প্রচারের জন্য। সেটা নিউ ইয়র্ক টাইমস হোক, ওয়াশিংটন পোস্ট হোক, এটা কোনো বিজ্ঞাপন না, তারা জয়ের সাক্ষাৎকারের জন্য ঘুরছে। আবার এই যে দেবপ্রিয় ভট্টাচার্য, অন্যান্য যে সমস্ত লোকজন আছে যাদের টিকিটই স্পর্শ করতে পারে না, এখন সে সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যেমন ধরুন সাম্প্রতিক সময়ে এই যে বাংলাদেশে এসে ভিজিট করে গেল কমনওয়েলথের মহাসচিব, এই ভদ্রমহিলা বাংলাদেশে এসে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে দেখা করলেন, সাক্ষাৎ করলেন, কথাবার্তা বললেন, তারপর গোপনে কিছু সাক্ষাৎ করলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রকাশ্যে সাক্ষাৎ করেন, কিছু কথা বললেন, কিছু কথা বললেন না, আর তিনি একটা স্ট্যাটাস দিলেন এবং সেখানে তিনি দেখলেন যে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তিনি বৈঠক করেছেন ভার্চুয়ালি, স্কাইপেতে বা সেই ইন্টারনেট প্ল্যাটফর্ম ব্যবহার করে। তো এটা কেন হলো? কমনওয়েলথের কাজটা কি? কেন সজীব ওয়াজেদ জয়ের সাথে এই মুহূর্তে তাদের দেখা করার প্রয়োজন হয়ে পড়লো? তো এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলিকে আমি বলছি রাজনীতির তেলেসমাতি, যেখানে আমরা সবাই আওয়ামী লীগের নাম উচ্চারণ করবো না, আওয়ামী লীগটা নিষিদ্ধ দল, যেখানে আমরা শুধুমাত্র নিজেরা ভোট করব এবং আমরা উইদাউট আওয়ামী লীগ তাদেরকে ছাড়া একটা রাষ্ট্র গঠন করব, আওয়ামী লীগের লোকজনকে আমরা ফাঁসিতে লটকাবো, তাদের সহায় সম্পত্তি আমরা বাজেয়াপ্ত করব এবং তাদেরকে আমরা ছ্যাঁকা দেবো, রীতিমতো ডলা দেবো, ছ্যাঁকা দেবো, বাঁশ ডলা আছে না, সেরকম বাঁশ ডলা দেবো, বাঁশ যেভাবে ঠাস ঠাস করে ফাটে ওইরকম তাদেরকে সেই বাঁশের মধ্যে ফেলে এমন চাপ দেবো তাদের হাড্ডি ফটাস করে ফেটে যাবে আর আমরা খুশি হয়ে যাবো যে দেখ, এই 15 বছর আমাদেরকে যে জ্বালিয়েছিলি, এখন তোদেরকে ফাটা বাঁশের মধ্যে ফেলে ফটাফট ফাটিয়ে ফেললাম। ও মাই গড, এই কোন কাজে আমরা এখন পর্যন্ত করতে পারছি না। এখন আওয়ামী লীগকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলা যাচ্ছে না, এমনকি একজন বাউলকে, এতে দেশে কত 32 নম্বর ভাঙা হলো, কত কিছু করা হলো, এখন একজন বাউলকে গ্রেপ্তার করা হয়েছে, সারা পৃথিবী সেই বাউলের পক্ষে দাঁড়িয়েছে এবং সবাই বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ এই বাউল হয়ে ফিরে আসছে বাংলাদেশে। বোঝার চেষ্টা করেন, আওয়ামী লীগ বাংলাদেশে বাউল হয়ে ফিরে আসছে। এরকম আওয়ামী লীগকে নিয়ে আলোচনা করা হচ্ছে, আওয়ামী লীগকে ধরাই যাচ্ছে না। এখন আওয়ামী লীগের বিচারে নিয়ে শেখ হাসিনার বিচার হলো, তো সেই বিচারে নিয়ে, রায় নিয়ে দেশের মধ্যে টুকটাক কথাবার্তা হচ্ছে, কিন্তু দেশের বাইরে ভীষণ কথাবার্তা হচ্ছে। ফলে যারা আয়োজক ছিলেন, যারা এটার জন্য প্রশংসা দাবি করেছিলেন, তারা ভীষণ রকম অশান্তির মধ্যে আছেন যে এই অকৃতজ্ঞ জাতির জন্য আসলে কিছু করা ঠিক না। আমরা এত সংগ্রাম করলাম, লড়াই করলাম এবং আমরা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, বাস ডলার দেওয়ার জন্য এত কিছু করলাম, তারা বিদেশে 16 লক্ষ কোটি টাকা বাংলাদেশে পাচার করেছে। তো এই 16 লক্ষ কোটি টাকার মধ্যে শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তারা 60,000 কোটি টাকা পাচার করেছে। তাদেরকে তার ছাড়া যাবে না, তাদেরকে ধরতে হবে। আমরা যখন একেবারে কই মাছ যেভাবে ধরে, ছাই দিয়ে যেভাবে মাছ ধরে, চ্যাং টাকি ধরে, শোল মাছ ধরে, বোয়াল মাছ ধরে, তো এরকম যখন প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়টাতে এসে এখন আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ইনক্লুসিভ নির্বাচন লাগবে। তারা আওয়ামী লীগের সঙ্গে কথা বলছে, তারা কথায় কথায় শেখ হাসিনা রেফারেন্স দিচ্ছে, শেখ হাসিনার বিচার নিয়ে কথা বলছে। এমনকি মেজর জেনারেল জিয়াউল হাসান, যাকে আমরা প্রচার করে আসছি যে এর মতো সিরিয়াল কিলার আর নাই বাংলাদেশে, মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ যেভাবে একজন ক্লিয়ার বের করেছিল, কাদের মোল্লা, কসাই কাদের, তদ্রুপ এই জমানাতে জিয়াউল হাসানকে বানানো হয়েছিল এই যুগের কসাই কাদের,
যে একেবারে চোখ বুঝে মানুষ পাখির মতো গুলি গুলি করে মানুষ মেরেছে, এবং যত আয়নাগর ফায়নাগর যা কিছু আছে সব এই জিয়াউল হাসান করেছে। ফলে তাকে বাঁশডলা দিতে হবে, তাকে যেভাবে ইচ্ছা সেভাবে বাঁশডলা দিতে হবে, ফাঁসিতে লটকাতে হবে, মারতে হবে, কাটতে হবে। আমরা যে তাকে এই বিচার করতেছি এটাই তোর সৌভাগ্য। সে তো কাউকে বিচার করেনি, সে তো সবাইকে ক্রস ফায়ার ফেলে দিয়েছে। তাকে তো উচিত ছিল ক্রস ফায়ারে দেওয়া, তাকে উচিত ছিল ধরে পাড়িয়ে মারিয়ে ফেলা। তা আমরা তো সে কাজ করিনি, না করে আমরা সভ্য সমাজের মানুষের মতো তাকে বিচার করার চেষ্টা করছি। এখন সেই তার বোন অ্যাডভোকেট নাজনীন, সে সেই ভাইয়ের পক্ষে যে সমস্ত কথাবার্তা বলছে, এখন উল্টো আর কমনওয়েলথ কেন জয়ের সাথে দেখা করলো? চিফ প্রসিকিউটর জনাব তাজুল কি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছে। এখন সারা দুনিয়া, সে বিবিসি থেকে শুরু করে যথেষ্ট বিখ্যাত দেশি এবং আন্তর্জাতিক গণমাধ্যম রয়েছে, সেই মেজর জিয়াউল হাসানের বোনকে নিয়ে এখন সবাই নাচানাচি শুরু করেছে। এই হলো রাজনীতির তেজস্মাতি। তো যেটা বলছিলাম যে এখন কমনওয়েলথের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান আমাদের দেশের জন্য, আমাদের এশিয়ার জন্য, আমাদের রাজনীতির জন্য, এমনকি আমাদের অর্থনীতির জন্য। তো সেই প্রতিষ্ঠানের যিনি মহাসচিব, তিনি কেন জয়ের সঙ্গে বৈঠক করবেন? তিনি কেন একটি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলবেন? তিনি কেন আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্ত করার ব্যাপারে পরামর্শ দেবেন? এই জিনিসগুলো ঘটে যাচ্ছে, একটার পর একটা তেলেসমাতি ঘটে যাচ্ছে। ফলে কি হলো যে নির্বাচনের রোডম্যাপ কিংবা ক্ষমতার মসনদে থাকার বা ক্ষমতার মসনদে যাওয়ার যে সুখ স্বপ্ন যারা দেখে চলেছেন, সম্ভবত সেই স্বপ্ন ধীরে 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 ধূসর হয়ে যাচ্ছে, সেই স্বপ্ন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। এবং এই স্বপ্নের পরিণতি, ফিকে হওয়ার পরিণতি এত দ্রুত পাল্টাচ্ছে, অনেকটা তেলে বেগুনে জ্বলে ওঠার মতো, অনেকটা তেলেস্মাতির মতো। এভরিডে, এভরি মোমেন্ট নতুন নতুন খবর, নতুন নতুন তথ্য, নতুন নতুন উপাত্ত, নতুন নতুন হুমকি, নতুন নতুন ধামকি, নতুন নতুন সুসংবাদ, নতুন নতুন দুঃসংবাদ, নতুন নতুন প্রতারণা এবং নিত্য নতুন বেদনা, অনাহত বেদনা। এগুলো আমরা যারা আছি, জনগণ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনায় নিযুক্ত ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, সবাইকে গ্রাস করছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।